ভাই, যদি কখনো মনে হয় জীবনটা তোমাকে ছেড়ে দিয়েছে, তাহলে এই গল্পটা শুধু তোমার জন্য। দুটো রাস্তার বাচ্চা, আরহান আর রিমি, যাদের কিছুই ছিল না, হঠাৎ হাতে এলো 10 কোটি টাকা। কিন্তু তারা সেই টাকা নিজেদের করল না, তারা সেই টাকা দিয়ে লড়ল গোটা শহরের সাথে। এই গল্প শুনলে চোখে জল আসবে, বুকটা কেঁপে উঠবে, আর শেষে একটা আগুন জ্বলে উঠবে, আমি হারব না। প্লিজ শেষ পর্যন্ত দেখো, একটা লাইক দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কারণ এটা শুধু তাদের গল্প নয়, এটা তোমার গল্প। এখন শোনো কিভাবে দুটো ছোট্ট হাত গোটা কলকাতাকে কাঁপিয়ে দিয়েছিল। 14 বছরের আরহান আর 9 বছরের রিমি সম্পর্কে ভাই বোন ছিল না, কিন্তু জীবনের একের পর এক আঘাত তাদের একে অপরের ছায়া বানিয়ে দিয়েছিল। তাদের জগৎ শুরু হতো হাওড়া ব্রিজের নিচে, সেই পুরনো দুর্গন্ধময় অন্ধকারে, আর সেখানেই শেষ হয়ে যেত। আরহানের চোখ তার বয়সের চেয়ে অনেক বেশি গভীর ছিল। সেখানে ক্ষুধা ছিল, রাগ ছিল, কিন্তু একটা দায়িত্বও ছিল। রিমির হাসির পেছনে একটা শূন্যতা ছিল, যা আরহান আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে আনা বিস্কুটের প্যাকেট দিয়ে ভরার চেষ্টা করত। তাদের বাবা মা কে ছিলেন, কোথায় গেছেন, এটা তারা জানত না, আর এই নির্দয় শহরেরও কিছু যায় আসত না। সেই রাতটা ছিল ডিসেম্বরের সবচেয়ে ঠান্ডা রাতগুলোর একটা। ঠান্ডা হাওয়া হাড় পর্যন্ত চিরে দিচ্ছিল। ব্রিজের নিচে একটা ছেঁড়া ত্রিপলের মধ্যে গুটিসুটি মেরে আরহান আর রিমি একে অপরের শ্বাস থেকে উত্তাপ চুরি করার চেষ্টা করছিল। আধা রাতের সময় যখন শহর গভীর ঘুমে ডুবেছিল, ব্রিজের ওপরে তীব্র টায়ারের চিৎকার আর একটা প্রচণ্ড ধামাকার আওয়াজ এলো। আরহান রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল। আওয়াজটা ছিল অ্যাক্সিডেন্টের। আরহান লুকিয়ে ব্রিজের কিনারা থেকে ওপরে উঁকি দিল। একটা কালো দামি লাক্সারি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গেছে। তার থেকে একজন লোক খোঁড়াতে খোঁড়াতে বেরোল। সে আতঙ্কিত হয়ে চারদিক তাকালো, যেন কেউ তাড়া করছে। তারপর গাড়ির ডিকি খুলে একটা খুব বড় কালো ব্যাগ বের করল। ব্যাগটা ভারী লাগছিল। সাইরেনের আওয়াজ কাছে আসতে শুনে লোকটা আর দেখে শুনে না করে সেই ভারী ব্যাগটা ব্রিজের নিচে অন্ধকারে, ঠিক যেখানে আবর্জনার স্তূপ ছিল, সেখানে ছুঁড়ে ফেলে দিল। পুলিশ পৌঁছানোর আগেই সে অন্ধকারে মিলিয়ে গেল। সব শান্ত হয়ে গেল। আরহানের হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল। সে জানত ব্যাগের মধ্যে যা আছে তা বিপদ। কিন্তু রিমি ঠান্ডায় কাঁপছিল। হয়তো ব্যাগে কম্বল আছে। সে আস্তে আস্তে আবর্জনার স্তূপের কাছে গেল। ব্যাগের জিপ খুলল। ভিতরে কম্বল ছিল না, ভিতরে ছিল নোটের বান্ডেল। এতগুলো যে আরহান তার জীবনে কখনো এত কাগজের টুকরো একসঙ্গে দেখেনি। এই সেই জিনিস যার জন্য ব্রিজের ওপরের দুনিয়া বেঁচে থাকে আর ব্রিজের নিচের দুনিয়া মরে যায়। আরহানের চোখ কালো ব্যাগের ওপর আটকে গেল। তার আঙুল কাঁপছিল। সে কখনো একসঙ্গে এতগুলো 100 টাকার নোট দেখেনি, আর এখানে তো বান্ডিলের পাহাড়। এটা কত? হাজার, লাখ, নাকি তার চেয়েও বেশি? তার গণনা সেখানেই শেষ হয়ে যেত যখন তার পেট ভরে যেত। ভাইয়া, এর মধ্যে কি আছে? রিমি ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করল। সে ঠান্ডায় কুকড়ে গিয়েছিল। আরহান তড়িঘড়ি জিভ বন্ধ করল। কিছু না, সে ফিসফিস করল, ঘুমো। কিন্তু তার মাথা দৌড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে এলো গরম রাজাই, জুতো আর পেট ভর্তি খাবারের ছবি। সে রিমিকে সেই নোংরা সোয়েটার থেকে বের করে নতুন গরম কোট পরাতে পারত। তারা এই ব্রিজের নিচের জীবন থেকে চিরকালের জন্য মুক্তি পেতে পারত। কিন্তু তখনই তার মনে পড়ে গেল সেই লোকটার আতঙ্কিত মুখ আর পুলিশের সাইরেন। এই টাকা ভালো টাকা নয়, এটা কারোর চুরি, কারো পাপ। আরহান শিখেছিল, যা তোমার নয় সেটা সব সময় বিপদ নিয়ে আসে। সে ব্যাগটা টেনে নিয়ে গিয়ে তাদের ছেঁড়া ত্রিপলের সবচেয়ে কোণায় কিছু পুরনো বস্তার নিচে লুকিয়ে রাখল। রিমি, সে কঠোর গলায় বলল, তুই কিচ্ছু দেখিসনি, বুঝলি? একদম কিছুই না। রিমি ভয় মাথা নাড়ল। সে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগল। কিন্তু আরহানের চোখ সেই স্তূপের দিকে তাকিয়ে রইল, যেখানে কোটি কোটি টাকা চাপা পড়েছিল। সে সারা রাত ঘুমোতে পারল না। একদিকে সেই টাকার উত্তাপ যা তাদের জীবন বদলে দিতে পারত, অন্যদিকে এক অজানা ভয় যে বলছিল এই টাকা তাদের শেষ করে দেবে। তার হৃদয়ে এক অদ্ভুত যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এটা কি ভগবানের পাঠানো পুরস্কার, নাকি শয়তানের ফাঁদ?
সকালের প্রথম আলোয় যখন পাখি ডাকতে শুরু করল, আরহান একটা সিদ্ধান্ত নিল। সে এই টাকা ছোবে না, এটা তাদের নয়, কিন্তু ফেলেও দিতে পারবে না। যদি এটা কোনো খারাপ লোকের হাতে পড়ে তাহলে কি হবে? ঠিক তখনই ব্রিজের ওপরে গাড়ি থামার শব্দ হলো। আরহান আবার কিনারা থেকে উঁকি দিল। দুজন রুক্ষ চেহারার লোক, যারা পুলিশের মতো একদমই লাগছিল না, ব্রিজের নিচে সেই জায়গাটা তাকিয়েছিল যেখানে কাল রাতে গাড়ি ধাক্কা খেয়েছিল। তারা কিছু খুঁজছিল। তাদের চোখ আবর্জনার স্তূপে। মিল গিয়া কে লালা? একজন আরেকজনকে জিজ্ঞেস করল। নাহি, ইধা হি কहीं ফেকা থা বস। যদি মাল না মিলা তাহলে ও হামে জিন্দা গাড় দেগা। দ্বিতীয়জন আতঙ্কিত গলায় বলল। আরহান আর রিমি শ্বাস বন্ধ করে রইল। সেই দুজন আস্তে আস্তে ব্রিজের নিচে নামতে লাগল, ঠিক সেই দিকে যেখানে আরহান আর রিমির ছোট্ট আশ্রয় ছিল। আরহান রিমির মুখ নিজের হাতে চেপে ধরল। তার নিজের শ্বাস গলায় আটকে গিয়েছিল। তারা দুজন বস্তা আর ত্রিপলের স্তূপে এমন মিশে গেল যেন তারাই আবর্জনার অংশ। বাইরে সেই দুজনের জুতোর আওয়াজ কাছে আসছিল। ইধার তো কুছ নেই হ্যাঁ, বস দুর্গন্ধ আর এই ভিখারি হ্যাঁ, একজন ঘৃণায় বলল, আর কাছে পড়ে থাকা একটা খালি টিনের ডিব্বায় লাথি মারল। ডিব্বাটা গড়িয়ে এসে ঠিক আরহানের লুকানো জায়গার কাছে থামল। খোঁজ, দ্বিতীয়জন প্রায় চেঁচিয়ে বলল। বস নে কাহা থা ব্যাগ কালা থা আর ভারী থা। যদি এই ভিখমঙ্গকে হাত লেগ গিয়া তাহলে সে বাকিটা শেষ করল না, কিন্তু তার গলার থুমকি আরহানের হৃদয়ে ছুরির মতো বিঁধল। একজনের পা আরহানের ত্রিপল থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। সে প্রতিটা জিনিসে লাথি মারছিল, প্রতিটা বস্তা উল্টে দেখছিল। আরহানের মনে হলো এবার সব শেষ, এবার তারা তাদের দেখে ফেলবে। আর ঠিক তখনই ওপরে ব্রিজে পুলিশের ভ্যানের লাউডস্পিকারের আওয়াজ গেল। এই, ব্রিজের নিচে কি করছিস? বেরো এখান থেকে। দুজন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। পুলিশ একজন ফিসফিস করল। চল এখান থেকে বেরোই, রাতে ফিরে আসব। এই ভিখারিরা কোথাও যাবে না। যদি টাকা এদের কাছে থাকে তাহলে সকাল তক এরা রাজা হয়ে যাবে। রাতে এদের ধরব। দুজনে তাড়াতাড়ি ওপরে উঠে গেল। কিছুক্ষণ পর তাদের গাড়ি স্টার্ট করে দ্রুত চলে যাওয়ার শব্দ এলো। আরহান কাঁপতে কাঁপতে রিমির মুখ থেকে হাত সরালো। রিমির চোখে জল ছিল, কিন্তু আওয়াজ বেরোচ্ছিল না। সে ভয়ে অবশ হয়ে গিয়েছিল। আরহান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে জানত বিপদ টলেনি, কেবল কিছুক্ষণের জন্য থেমেছে। তারা রাতে ফিরে আসবে, আর যখন আসবে তখন এই টাকার জন্য তাদের প্রাণ নিতেও দ্বিধা করবে না। এখন এই টাকা আর শুধু টাকা ছিল না, এটা তাদের মৃত্যুর ফরমান হয়ে গিয়েছিল। আরহানের মাথা ঝড়ের মতো ঘুরছিল। তারা এখানে থাকতে পারবে না, কিন্তু যাবে কোথায়? এই শহরে তাদের জন্য আর কোনো জায়গা ছিল না। সে সেই ব্যাগের দিকে তাকালো। এসব তোর জন্য হয়েছে, সে মনে মনে ব্যাগকে গালি দিল। তারপর তার চোখ পড়ল লিমির খালি পায়ে, যা ঠান্ডা মাটিতে নীল হয়ে গিয়েছিল। তার নিজের ছেঁড়া শার্টের দিকে। এই টাকা তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, কিন্তু কি এটা তাদের জীবনও দিতে পারে? না। আরহান স্থির করল, সে এই টাকা ছোবে না। এটা নোংরা, কিন্তু এটা সেই গুন্ডাদের হাতেও ফিরিয়ে দিতে পারবে না। আমরা এখান থেকে চলে যাচ্ছি রিমি। কোথায় ভাইয়া? রিমি ভয়ার্থ গলায় জিজ্ঞেস করল। জানি না, কিন্তু এখানে নয়। আরহান সেই ভারী ব্যাগের দিকে তাকালো। 10 কোটি, এটা দিয়ে একটা ছোট রাজ্য কেনা যেত, কিন্তু এখন এটা তার কাছে লাশ বওয়ার মতো। সে এটা ছাড়তে পারছে না, আবার রাখতেও পারছে না। সে লিমির হাত ধরল, ব্যাগটা পিঠে তোলার চেষ্টা করল। খুব ভারী। সে ব্যাগটা মাটিতে ঘষতে ঘষতে টানতে লাগলো। চল তাড়াতাড়ি বলল, আর তারা দুজনে ব্রিজের নিচ থেকে বেরিয়ে কলকাতার ভিড়ে মিশে যাওয়া অলিতে গলিতে এগোতে লাগলো। তারা জানত না কোথায় যাচ্ছে, শুধু জানত সেই বিপদ থেকে দূরে পালাচ্ছে। কলকাতার সকাল মানেই গতি। লোক অফিসের দিকে দৌড়চ্ছে, বাস ধোঁয়া ছাড়ছে, আর ফুটপাথে জীবন নিজের জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছে। আর এই লড়াইয়ের ভিড়ের মাঝে 14 বছরের আরহান তার 9 বছরের সঙ্গী রিমির সাথে 10 কোটি টাকায় ভর্তি একটা ব্যাগ টেনে নিয়ে যাচ্ছিল। দৃশ্যটা যেন কোনো ফিল্মের দৃশ্যের মতো অদ্ভুত। দুটো বাচ্চা, যাদের কাপড় ধুলো আর ময়লায় ভরা, চুল উস্কো খুস্কো, তারা একটা দামি দেখতে ভারী ট্রাভেল ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে। লোকে তাদের দেখছে, কেউ ঘুরে তাকাচ্ছে, কেউ হাসছে। একজন সবজিওয়ালা ডেকে উঠল, এই লড়কে, কোথা থেকে চুরি করে এনেছিস এই ব্যাগ? বড় মাল লাগছে। আরহান তার কথা কানে তুলল না, কিন্তু তার হৃদয়টা ধক করে উঠল। সে জানত তারা যে কারো নজরে পড়তে পারে।
ব্যাগটা খুব ভারী ছিল, প্রতি 10 কদমে সে হাঁপিয়ে উঠছিল। ভাইয়া থামো, আমার খিদে পেয়েছে, রিমি কাঁদো কাঁদো গলায় বলল। সে রাত থেকে খায়নি আর ভয়ে তার বাকি শক্তিও কেড়ে নিয়েছিল। আরহান থামল, সে ব্যাগের দিকে তাকালো। 10 কোটি! এখনই সামনের হোটেল থেকে আদের জন্য পুরি সবজি কিনে দিতে পারত, রিমিকে সেই গোলাপি ফ্রক কিনে দিতে পারত যেটা সে প্রতিদিন দোকানে শোকেসে দেখে। এক মুহূর্তের জন্য, শুধু এক মুহূর্তের জন্য তার হাত ব্যাগের জিপের দিকে এগোলো, আর তারপর থেমে গেল। না, এই টাকা বিষ, এটা ছোঁয়া মাত্রই হয় তারা গুন্ডাদের হাতে মারা যাবে, নয়তো পুলিশ তাদের চোর ভেবে ধরে নেবে। সে তার ছেঁড়া প্যান্টের পকেটে হাত ঢোকালো। কালকের কুড়ানো 7 টাকা, তার কাছে মাত্র 7 টাকা ছিল। এখানেই থাম, সে রিমিকে একটা দোকানের আড়ালে বসালো। নড়িস না। সে রাস্তা পেরিয়ে সেই চায়ের টঙে গেল যেখান থেকে পুলিশও তাকে প্রতিদিন তাড়া করত। 7 টাকা দিয়ে একটা ছোট পার্লেজি প্যাকেট কিনল। ফিরে এসে দেখল নিশ্চয়ই রেলওয়ে স্টেশনের দিকে পালিয়েছে, ওখানকার ভিড়ে লুকানো সহজ। চল লালাকে ফোন করি, স্টেশনে তার লোক পাঠাক। কিছুক্ষণ নিস্তব্ধতার পর বাইরে একটা গাড়ি দ্রুত চলে যাওয়ার শব্দ হলো। তারা চলে গেছে। আরহান হাত সরাল। রিমি একটা দমিত চিৎকার দিয়ে তার গলা জড়িয়ে কাঁদতে লাগল। আরহান তাকে চুপ করানোর চেষ্টা করল না, সে নিজেও কাঁপছিল। তারা বেঁচে গিয়েছিল, কিন্তু কেবল কিছুক্ষণের জন্য। সে জানত এই ধ্বংসস্তূপে তারা বেশিক্ষণ থাকতে পারবে না, আর স্টেশনেও যেতে পারবে না। তারা এই শহরে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। সে আবার সেই ব্যাগের কাছে গেল, এই বিপদের মূল। সে রাগে ব্যাগে লাথি মারতে পা তুলল, কিন্তু থেমে গেল। এখন তার একটা নতুন কথা বুঝতে পারল, তারা কেবল টাকার জন্য আসেনি, তারা সাক্ষীদের মুছে ফেলতে এসেছিল। এখন এই টাকা আর শুধু চুরির মাল ছিল না, এটা প্রমাণ ধ্বংস করার জিনিস, আর সে আর রিমি সাক্ষী। আরহান জিপ খুলল, বান্ডিলের নিচে হাত ঢোকাল। হয়তো এর মধ্যে কোনো সূত্র আছে যে এটা কার। তার হাত একটা শক্ত জিনিসে ঠেকল। সে বের করে আনল। এটা একটা ছোট কালো ডায়েরি আর তার সাথে একটা পেন ড্রাইভ। আরহানের পড়তে লিখতে আসে না, কিন্তু সে ডায়েরি খুলল। তার মধ্যে কিছু নাম লেখা, আর তাদের সামনে নম্বর, অনেক নম্বর, আর কিছু পাতায় হ্যাঁ বা নার জায়গায় টিক বা ক্রস চিহ্ন। আরহান বুঝতে পারল না এটা কি, কিন্তু তার ছোট মাথা বুঝে গেল এটা 10 কোটি নোটের চেয়েও দামি। এটা কারো হিসাবের খাতা, এটা সেই গুন্ডাদের বসের কাঁচা চিঠা। হঠাৎ আরহানের মনে একটা চিন্তা জ্বলে উঠল, এমন একটা চিন্তা যা তার ভয়কে এক অদ্ভুত সাহসে বদলে দিল। রিমি? সে ফিসফিস করে ডাকল, ভাইয়া, আমার ভয় করছে। রিমি কাঁদতে কাঁদতে বলল, ভয় পাস না। আরহান সেই কালো ডায়েরি মুঠোয় চেপে ধরে বলল, আমরা এই টাকা খরচ করব না, আর এটাকে ফেরতও দেব না। আমরা এই টাকা দিয়ে এমন কিছু করব যাতে ওরা বুঝতে পারে ব্রিজের নিচে যারা থাকে তারা শুধু কীট পতঙ্গ নয়। সে ব্যাগের জিপ বন্ধ করল। এখন তার চোখে আর ক্ষুধা বা ভয় ছিল না, তার চোখে একটা উদ্দেশ্য ছিল। রাত, ধ্বংসস্তূপ আর 10 কোটি। এই দুনিয়ায় আর কারো কাছে এত কিছু থাকতে পারে, আবার কিছুই নাও থাকতে পারে। রিমি ভয় আর ক্লান্তিতে চূর্ণ হয়ে আরহানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আরহানের চোখ খোলা ছিল। সে সেই অন্ধকারের দিকে তাকিয়েছিল যেখানে 10 কোটি টাকার রূপে মৃত্যু লুকিয়েছিল। সে সেই গুন্ডাদের কথা মনে করছিল, যদি মাল না পাওয়া যায় তাহলে সে আমাদের জ্যান্ত পুঁতে দেবে। এর মানে যে লোকটা সেই রাতে গাড়ি থেকে নেমেছিল সেও কোনো বসকে ভয় পায়, আর এই ব্যাগ, এই ডায়েরি, এই পেনড্রাইভ সব তার বসের। আরহান বুঝে গিয়েছিল সে শুধু কয়েকটা চোরের সাথে নয়, একটা খুব বড় আর ভয়ঙ্কর র্যাকেটের সাথে ধাক্কা খেয়েছে। সে জানত তারা এই ধ্বংসস্তূপে চিরকাল লুকিয়ে থাকতে পারবে না। গুন্ডারা ফিরে আসবে, তারা শহরের প্রতি ইঞ্চি তল্লাশি করবে। সে সেই কালো ডায়েরি আঙুল দিয়ে নাড়ছিল। সে নিরক্ষর, সে জানে না এতে কি লেখা আছে, এই নম্বরগুলো কি, এই নাম কার, আর এই পেনড্রাইভ কোথায় দেখতে হয়। তার সাহায্য লাগবে, এমন একজন মানুষের যেই রেখা আর দাগের মানে বুঝতে পারে। পুলিশ? শুধু এই শব্দটায় আরহান কেঁপে উঠল। পুলিশের কাছে তার মতো বাচ্চারা হয় আসামি নয়তো আবর্জনা। তারা তার কথা বিশ্বাস করার আগে দুটো লাঠি মেরে তাড়িয়ে দেবে।
তখনই তার মনে একটা ঝাপসা মুখ ভেসে উঠল। গুপ্তজি। কালীঘাটের কাছে সেই পুরনো বইয়ের দোকানে যিনি বসে থাকেন, তিনি একজন বুড়ো দুর্বল চেহারার লোক, যার দুনিয়া সেই হলদে হয়ে যাওয়া বইগুলোর মধ্যে। আরহান তাকে চেনে, কারণ সে মাঝে মাঝে তার দোকানের বাইরে থেকে রদ্দি কাগজ চুরি করে বেড়াত। একবার গুপ্তজি তাকে ধরে ফেলেছিলেন, কিন্তু মারার বা পুলিশ ডাকার বদলে তিনি তাকে একটা বই দিয়ে বলেছিলেন, এর মধ্যে যে শক্তি আছে তা তোর চুরি করা কাগজের চেয়ে 1000 গুণ বেশি। যেদিন পড়তে শিখবি সেদিন চুরি করা ভুলে যাবি। আরহান সেই বই পড়েনি, কিন্তু গুপ্তজির মুখ ভোলেনি। তিনি একমাত্র মানুষ যিনি আরহানকে চোর বা ভিখারি নয়, একজন মানুষ হিসাবে দেখেছিলেন। আরহান স্থির করল সে গুপ্তজির কাছে যাবে, কিন্তু 10 কোটি টাকার ব্যাগ নিয়ে নয়। এই ব্যাগ একটা ফাঁদ। এটা যত ভারী ততই বিপজ্জনক। আরহান বুঝতে পারল আসল শক্তি নোটগুলোতে নয়, সেই ছোট কালো ডায়েরি আর পেন ড্রাইভে। রিমি। সে ঘুমন্ত রিমির চুলে হাত বুলিয়ে দিল। এবার আমাদের লড়তে হবে। সে ব্যাগটা বেসমেন্টের সবচেয়ে অন্ধকার কোণায় ধ্বংসাবশেষ আর ভাঙা ইটের একটা বড় স্তূপের নিচে চাপা দিল। এতভাবে লুকালো যে বিশেষ করে না খুঁজলে কেউ কখনো পাবে না। তারপর সেই কালো ডায়েরি আর পেনড্রাইভ শার্টের ভিতর পেটে বেঁধে নিল। ওঠ রিমি, চল। সে রিমিকে জাগাল। সকাল হওয়ার আগেই আমাদের বেরোতে হবে। তারা দুজনে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো। রাস্তায় এখনো অন্ধকার। 10 কোটি টাকা পেছনে রয়ে গেল, কিন্তু আরহানের মনে হচ্ছিল সে প্রথমবার সত্যিকার অর্থে ধনী হয়েছে। সকালের আজানের সাথে সাথে কলকাতা চোখ মেলতে শুরু করল। আরহান আর রিমি দুটো ছোট ছায়ার মতো শহরের সরু গলিপথ দিয়ে এগোচ্ছিল। তারা এখন সেই ধ্বংসস্তূপ থেকে অনেক দূরে, কিন্তু বিপদ এখনও তাদের পিছনে লেগে আছে। প্রতিটা পুলিশের গাড়ি, প্রতিটা ঘুরে তাকানো চোখ আরহানের হৃৎপিণ্ড বাড়িয়ে দিচ্ছিল। তার শার্টের নিচে বাঁধা সেই ডায়েরি আর পেনড্রাইভ ভারী পাথরের মতো চুপচাপ বিঁধছিল। ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে যাওয়ার পর যখন সূর্য মাথার ওপর উঠে গেল, তখন তারা কালীঘাটার কাছে পৌঁছল। গুপ্তজির দোকান ঠিক সেখানে, একটা ছোট্ট বইয়ের গন্ধে ভরা দুনিয়া। গুপ্তজি তার চশমার ওপর দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। তিনি আরহানকে দেখলেন। আরে তুই আজ আবার কাগজ চুরি করতে আসিসনি তো বাবা? আরহান হাঁপাতে হাঁপাতে বলল, তার গলা কাঁপছিল। আজ কাগজ নয়, এই দেখুন। সে তার শার্টের ভিতর থেকে সেই কালো ডায়েরি আর পেনড্রাইভ বের করে কাঁপতে কাঁপতে বুড়ো গুপ্তজির সামনে রাখল। রিমি গুপ্তজির পায়ে লেগে দাঁড়িয়ে গেল, যেন তার কাছে তার কেউ একজন পাওয়া গেছে। গুপ্তজি অবাক হয়ে ডায়েরি তুললেন। এটা কি রে বাবা? এর মধ্যে হিসাব আছে বাবা, ওদের হিসাব, যারা আমাদের মেরে ফেলতে চায়। আমাদের কাছে অনেক টাকা ছিল, 10 কোটি। আমরা সেটা লুকিয়ে রেখেছি, কিন্তু এগুলো পাওয়া গেছে। আপনি পড়তে পারেন? গুপ্তজি চশমা ঠিক করে ডায়েরি খুললেন। পাতা উল্টানোর সাথে সাথে তার কপালের রেখাগুলো গভীর হতে লাগল। তার হাত কাঁপতে লাগল। এটা শুধু হিসাব ছিল না, এটা ছিল শহরের বিবেকের কাঁচা চিঠা। এর মধ্যে শহরের সবচেয়ে বড় বিল্ডার রায় কনস্ট্রাকশনের নাম ছিল, তার সাথে কিছু বড় পুলিশ অফিসার আর নেতাদের নাম। এই ডায়েরি ছিল সেই জমিগুলোর হিসাব যা গরিবদের কাছ থেকে ছিনিয়ে তাদের বস্তি পুড়িয়ে উন্নয়নের নামে বিক্রি করা হয়েছিল। আর সেই 10 কোটি বোধহয় কোনো একটা ডিলের দাম ছিল। গুপ্তজি পেনড্রাইভের দিকে তাকালেন। এর মধ্যে নিশ্চয়ই সব প্রমাণ আছে। তিনি বুঝে গেলেন এই দুটো বাচ্চা কি আগুন নিয়ে খেলছে। এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন এই ডায়েরি পুড়িয়ে বাচ্চাদের তাড়িয়ে দেন, কিন্তু তারপর আরহানের চোখে তাকালেন। সেই চোখে ভয় ছিল না, একটা প্রশ্ন ছিল। গুপ্তজি সিদ্ধান্ত নিলেন। তিনি আরহানের মাথায় হাত রাখলেন। তুই আজ এই শহরকে বাঁচিয়ে দিলি বাবা। তিনি ফোন তুললেন, কিন্তু পুলিশকে নয়। তিনি ফোন করলেন শহরের সবচেয়ে পুরনো আর সবচেয়ে সৎ রিটায়ার্ড জজ জাস্টিস ব্যানার্জিকে। পরের কয়েক ঘন্টা ঝড়ের মতো কেটে গেল। জাস্টিস ব্যানার্জি এলেন, তার সাথে একটা সৎ মিডিয়া টিম এলো। ডায়েরি আর পেনড্রাইভ প্রমাণ হয়ে গেল। যখন খবর বাইরে বেরোলো, তখন শহর কেঁপে উঠল। রায় কনস্ট্রাকশনের পুরো সাম্রাজ্য ধসে পড়ল। দুর্নীতিগ্রস্ত অফিসার আর নেতাদের উপর ছাপা পড়ল। যে গুন্ডারা আরহান আর রিমিকে খুঁজছিল, তারা লোহার গড়াদের পিছনে চলে গেল। পুলিশ ধ্বংসস্তূপ থেকে সেই 10 কোটি টাকা উদ্ধার করল।
কয়েক সপ্তাহ পরে গুপ্তজির দোকানে আরহান আর রিমি এখন পরিষ্কার কাপড়ে। জাস্টিস ব্যানার্জি আর শহরের কিছু ভালো মানুষ মিলে একটা ট্রাস্ট গড়েছিলেন, যেটা গুপ্তজির সাথে মিলে তাদের মতো গৃহহীন বাচ্চাদের জন্য একটা ছোট্ট আশ্রম শুরু করেছিল। আরহান গুপ্তজির পাশে বসে, তার হাতে সেই বই যেটা তিনি প্রথমবার তাকে দিয়েছিলেন। রিমি পাশে গোলাপি ফ্রক পরে একটা ছবিতে রং ভরছে। আরহান গুপ্তজিকে জিজ্ঞাসা করল, বাবা, সেই 10 কোটি টাকার কি হলো? গুপ্তজি হাসলেন, ওটা সরকারের কাছে গেছে রে বাবা, ওগুলো নোংরা টাকা ছিল। কিন্তু তুই সেই নোংরা টাকা ছুঁয়ে না নিয়ে এই শহরের সবচেয়ে বড় পরিচ্ছন্নতা করে দিলি। তুই টাকা নয়, সম্মান অর্জন করেছিস। আরহান বাইরে রাস্তায় চলে যাওয়া দুনিয়ার দিকে তাকাল। আজ প্রথমবার তার কাছে সেই ব্রিজ, সেই ধ্বংসস্তূপ আর সেই অন্ধকার একটা স্বপ্ন মনে হচ্ছিল।